বিশ্বের গঠনগত কাঠামো। মেঘমুক্ত স্বচ্ছ রাতে আকাশের দিকে তাকালে একগুচ্ছ উজ্জ্বল নক্ষত্র ঝিলমিল করতে দেখতে পাবেন। তার সঙ্গে হয়তো দেখতে পাবেন রূপালী চাঁদ ও কিছু গ্রহ। এইসব দেখে কারো কারো ধারণা জন্মাতে পারে মহাবিশ্ব হয়তো স্রেফ কিছু নক্ষত্রগুচ্ছ দিয়ে তৈরি, আর সেগুলো বিভিন্ন গ্রহ ও উপগ্রহ সহ বেশ চিত্তাকর্ষক। কিন্তু না, এগুলো এই মহাবিশ্বের সবটা নয়। আসলে এইসব মহাজাগতিক বস্তু থেকে দূরে আরও বহু দূরে মহাবিশ্বের আরও অনেক অনেক কিছু রয়েছে, তবে সেগুলো খালি চোখে দেখা যায় না। আকাশে যেসব নক্ষত্র দেখা যায় তাদের প্রতিটি আমাদের সূর্যের মতো। নক্ষত্রদের ওই সব গুচ্ছকে বলা হয় মিল্কি ওয়ে গ্যালাক্সি, বাংলায় আকাশগঙ্গা ছায়াপথ। এরকম লাখো গ্যালাক্সি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের মহাবিশ্বে। এদের প্রতিটি গঠিত হয়েছে বিপুল সংখ্যক নক্ষত্র দিয়ে। আবার এইসব গ্যালাক্সির অবস্থান পরস্পরের কাছ থেকে বিপুল দূরত্বে। অন্য গ্যালাক্সিগুলো আমাদের কাছ থেকে এত দূরে রয়েছে যে সেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। কাজেই রাতের আকাশে যেটুকু দেখা যায় সেটা হলো বিশাল বিপুল মহাবিশ্বের অতি সামান্য কণা মাত্র। মহাবিশ্বকে সঠিকভাবে বুঝতে এবং একে সঠিকভাবে মূল্যায়ন করতে হলে প্রথমেই মহাজাগতিক বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বড় বড় সংখ্যাগুলো আয়ত্ত করা জরুরি। নিয়মতান্ত্রিকভাবে সেটা করতে হবে। সেজন্য চলুন আমাদের নিজেদের গ্রহ পৃথিবী দিয়ে কাজটা শুরু করা যাক। পৃথিবীর ব্যাসার্ধ প্রায় ৬,৪০০ কিলোমিটার। আধুনিক পরিবহন বা যাতায়াতের মানদণ্ডে এটা বেশ ছোট একটা সংখ্যা। পৃথিবীর চারপাশে একটা বাণিজ্যিক বিমান প্রায় ৪০ ঘন্টায় এক পাক ঘুরে আসতে পারে। পৃথিবীর সবচেয়ে কাছের মহাজাগতিক বস্তুটির নাম চাঁদ। এই উপগ্রহটা পৃথিবী থেকে প্রায় ৪ লাখ কিলোমিটার দূরে অবস্থিত। এই দূরত্বটা পৃথিবীর ব্যাসার্ধের ৬০ গুণ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাপোলো 11 নভোযানে চড়ে প্রথমবার চাঁদে পা রেখেছিল মানুষ। এই দূরত্ব পাড়ি দিতে নভোযানটির সময় লেগেছিল প্রায় ৪ দিন। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। প্রায় ৩০ দিনে পৃথিবীর চারিদিকে একবার পাক খায় এটি। আবার পৃথিবী নিজেও সূর্যের চারিদিকে প্রতিনিয়ত ঘুরছে। আমাদের গ্রহ থেকে সূর্য প্রায় ১৫০ মিলিয়ন বা ১৫ কোটি কিলোমিটার দূরে রয়েছে। হিসেব মতে এই দূরত্ব পাড়ি দিতে অ্যাপোলো 11 নভোযানের সময় লাগবে প্রায় ৫ বছর। সূর্যের চারপাশের বিভিন্ন দূরত্বের কক্ষপথে ঘুরছে পৃথিবীর মতো আরও কিছু গ্রহ। সূর্যের সবচেয়ে কাছের গ্রহটির নাম বুধ। এরপরে রয়েছে শুক্র গ্রহ। সূর্যের তৃতীয় গ্রহটি হলো আমাদের পৃথিবী। পৃথিবীর পরে আরও বেশি দূরত্বে রয়েছে যথাক্রমে মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এবং প্লুটো। একসময় সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ ছিল প্লুটো। এর দূরত্ব পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্বের প্রায় ৪০ গুণ। এভাবে আমাদের গ্রহ ব্যবস্থার ব্যাসার্ধ প্রায় ৬,০০০ মিলিয়ন কিলোমিটার। তাহলে দেখা যাচ্ছে দূরত্বগুলো এরই মধ্যে বেশ বড় হতে শুরু করেছে। কাজেই এইসব বড় এককগুলোকে যদি জ্যোতির্বিদ্যাগত দূরত্বে প্রকাশ করা হয় তাহলে আমাদের জন্য সুবিধাজনক। একটা পেন্সিলের দৈর্ঘ্য সেন্টিমিটারে মাপা যায়, কিন্তু দুটো শহরের মধ্যবর্তী দূরত্ব বেশ বড় একটা সংখ্যা, তাই একে মাপা হয় কিলোমিটার এককে। একইভাবে মহাজাগতিক মাত্রা প্রকাশের জন্য কিলোমিটারের মতো কোনো পার্থিব একক অপর্যাপ্ত। ব্যাপকভাবে ব্যবহৃত এরকম একটা একক হলো লাইট ইয়ার বা আলোকবর্ষ। এখানে ইয়ার বা বর্ষ শব্দটা থাকলেও এটা আসলে সময় পরিমাপের একক নয়, বরং দূরত্ব পরিমাপের একক। এক আলোকবর্ষ দূরত্ব হলো ১ বছরে আলো যেটুকু দূরত্ব পাড়ি দেয় সেইটি। ১ সেকেন্ডে আলো পাড়ি দেয় প্রায় ৩ লাখ কিলোমিটার বা ১,৮৬,০০০ মাইল। সেই হিসাবে এক আলোকবর্ষ হলো প্রায় ১০ মিলিয়ন মিলিয়ন কিলোমিটার। পুরোটা অঙ্কে লিখলে সংখ্যাটা হবে এইরকম: ১০-এর পরে ০০০, এরপরে আবারও ০০০, আবারও ০০০ এবং সবশেষে আবারও ০০০ কিলোমিটার। লেখার সুবিধার্থে এই পরিমাণ বোঝাতে আমরা 10⁻13 কিলোমিটার চিহ্ন ব্যবহার করি। এই চিহ্নের মানে হলো ১০ সংখ্যাটিকে ১৩ বার গুণ করা বা ১-এর পরে ১৩টি শূন্য। কাজেই এক আলোকবর্ষ মানে প্রায় 10⁻13 কিলোমিটার বলা যায়। আমাদের সৌরজগৎ মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অবস্থিত একটি সৌর ব্যবস্থা। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে সূর্য যেমন গড়পড়তা একটি নক্ষত্র, মহাবিশ্বের বিপুল সংখ্যক গ্যালাক্সির ভেতরে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিও তেমনই একটি সাধারণ মানের গ্যালাক্সি। এই মহাবিশ্বে আমাদের গ্যালাক্সির মতো আরও প্রায় ১০০
মিলিয়নের বেশি গ্যালাক্সি রয়েছে। আমাদের সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টোরি। নক্ষত্রটি আমাদের কাছ থেকে প্রায় 4 আলোকবর্ষ দূরে রয়েছে। অন্য কথায়, একটা আলোক রশ্মি আমাদের সৌরজগতের গ্রহ ব্যবস্থা পাড়ি দিতে সময় লাগে প্রায় 11 ঘন্টা, আর সেই আলো আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টোরি পৌঁছাতে সময় লাগে প্রায় 4 বছর। তার মানে এই পথ পাড়ি দিতে অ্যাপোলো 11 নবযাত্রার সময় লাগবে প্রায় 1 মিলিয়ন বা 10 লাখ বছর। পৃথিবীর আকাশে যেসব নক্ষত্র খালি চোখে দেখা যায় তার সবই মিল্কি ওয়ে গ্যালাক্সির অন্তর্গত। পোল স্টার বা ধ্রুবতারার দূরত্ব আমাদের কাছ থেকে প্রায় 450 আলোকবর্ষ। ধ্রুবতারা থেকে আমরা আজকে যে আলো পাচ্ছি তা আসলে নিশ্চিত হয়েছে সেই 17 শতকের মাঝামাঝি। সর্বশেষ হিসেবে গোটা মিল্কি ওয়ে গ্যালাক্সির ব্যাপ্তি প্রায় 1 লাখ আলোকবর্ষ। এই ছায়াপথকে বর্ণনা করতে গেলে আমরা দেখতে পাব আলোকবর্ষ অপর্যাপ্ত বা ছোট একক। সে কারণে জ্যোতির্বিদরা এর চেয়ে বড় একটা একক ব্যবহার করেন। এর নাম কিলোপারসেক, সংক্ষেপে কেপিসি। 1 কিলোপারসেক প্রায় 3000 আলোকবর্ষের সমান। কোনো সাধারণ ছায়াপথের ব্যাসার্ধ প্রায় 15 কেপিসি। মহাবিশ্ব ম্যাপিং করার ক্ষেত্রে কিলোপারসেক একক সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এই এককে মিল্কি ওয়ের ব্যাপ্তি প্রায় 30 কেপিসি। মিল্কি ওয়ের নিকটতম বড় গ্যালাক্সিটির নাম অ্যান্ড্রোমিডা। এর দূরত্ব প্রায় 770 কিলোপারসেক বা প্রায় 2.5 মিলিয়ন আলোকবর্ষ। মিল্কি ওয়ের মতোই অ্যান্ড্রোমিডাও গঠিত হয়েছে প্রায় 10⁻11 নক্ষত্রের সমাহারে। মনে আছে নিশ্চয়ই, 10⁻11 মানে 1-এর পরে 11টি শূন্য, অর্থাৎ 100, তারপরে 3টে শূন্য, এরপরে আবারও 3টে শূন্য, তারপরে আবারও 3টে শূন্য। মিল্কি ওয়ে এবং অ্যান্ড্রোমিডার চারপাশে আরও প্রায় 30টি গ্যালাক্সি রয়েছে। এর মধ্যে কয়েকটিকে বলা হয় ডোয়ার্ফ গ্যালাক্সি বা বামন ছায়াপথ। সেগুলোর আকার বেশ ছোট এবং তাদের প্রতিটিতে মাত্র প্রায় 10 লাখ বা তার চেয়ে কিছুটা বেশি নক্ষত্র থাকতে পারে। বাকি গ্যালাক্সিগুলো বেশ বড়। মিল্কি ওয়ে, অ্যান্ড্রোমিডা এবং এইসব গ্যালাক্সি একত্রে মিলে এর পরের মহাজাগতিক একক গঠন করেছে। এদের সাধারণত বলা হয় লোকাল গ্রুপ অফ গ্যালাক্সি। এই লোকাল গ্রুপের আকার প্রায় 3000 কেপিসি বা 10 মিলিয়ন আলোকবর্ষ বা 3 মেগাপারসেক। 1000 কিলোপারসেককে বলা হয় 1 মেগাপারসেক, সংক্ষেপে এমপিসি। দল বা গুচ্ছ আকারে গ্যালাক্সিদের একত্রিত হওয়াটা আমাদের মহাবিশ্বের সাধারণ বৈশিষ্ট্য। জ্যোতির্বিদরা বিপুল সংখ্যক গ্যালাক্সি ক্লাস্টার বা গ্যালাক্সি গুচ্ছ শনাক্ত করেছেন। এর মধ্যে অনেকগুলোই আমাদের লোকাল গ্রুপের চেয়ে অনেক অনেক বড়। আমাদের লোকাল গ্রুপে গ্যালাক্সির সংখ্যা প্রায় 80টি। গ্যালাক্সি ক্লাস্টারগুলোর মধ্যে কিছু বড় ক্লাস্টারে প্রায় 1000টি গ্যালাক্সিও থাকতে দেখা গেছে। পৃথিবী থেকে ধাপে ধাপে সুপার ক্লাস্টার পর্যন্ত পৌঁছাতে আমাদের কাঠামোগুলোতে একটি শ্রেণীবিন্যাসের ভেতর দিয়ে যেতে হয়েছে। এর মধ্যে সবচেয়ে ছোটটা হলো কোনো নক্ষত্রের চারপাশের গ্রহ ব্যবস্থা বা প্ল্যানেটারি সিস্টেম। মহাবিশ্বে গ্যালাক্সি ক্লাস্টারের সবচেয়ে বড় কোনো কাঠামো আছে কি? বিভিন্ন পর্যবেক্ষণে ইঙ্গিত পাওয়া গেছে ক্লাস্টারগুলো নিজেরাই আরও বড় সমষ্টি গঠন করে। একে বলা হয় সুপার ক্লাস্টার। এদের এক একটির আকার প্রায় 30 থেকে 60 মেগাপারসেক। যেমন আমাদের লোকাল গ্রুপকে ভার্গো সুপার ক্লাস্টারের এক প্রান্তিক সদস্য বলে মনে করা হয়। তাহলে আমাদের মহাবিশ্বটা কত বড়? শক্তিশালী টেলিস্কোপ ব্যবহার করে আমরা এখন পর্যন্ত 3000 থেকে 4000 মেগাপারসেক দূরত্ব পর্যন্ত পৌঁছাতে পেরেছি। অন্য কথায় আমরা বলতে পারি মহাবিশ্বের পর্যবেক্ষণযোগ্য এলাকার আকার একটা গ্যালাক্সি ক্লাস্টারের চেয়ে প্রায় 4 থেকে 5000 গুণ বড়। পৃথিবী থেকে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের দূরত্ব যে কোনো দিকে প্রায় 14.26 গিগাপারসেক বা 46.5 বিলিয়ন আলোকবর্ষ। 1000 মেগাপারসেক সমান 1 গিগাপারসেক বা জিপিসি। কাজেই গোলকীয় পর্যবেক্ষণযোগ্য এই মহাবিশ্বের ব্যাস প্রায় 28.5 গিগাপারসেক বা 93 বিলিয়ন আলোকবর্ষ। যদি ধরে নেওয়া হয় প্রায় 1 সেন্টিমিটার আকারের একটি সিকি পয়সা গ্রহ ব্যবস্থার প্রতিনিধিত্ব করছে, তাহলে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটি হবে প্রায় 60 মিটার দূরে। আর আমাদের গ্যালাক্সির আকার হবে প্রায় 1400 কিলোমিটার। এখান থেকে আমাদের বোঝা উচিত আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার তুলনায় আমাদের সৌরজগৎ কতটা ক্ষুদ্র। গ্যালাক্সিদের ক্লাস্টারের আকার এর চেয়ে আরও 1000 গুণ বড়।
আর গোটা পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব আরো কয়েক হাজার গুণ বড়। প্রথম গ্যালাক্সিটা গড়ে উঠেছিল প্রায় 12 বিলিয়ন বা 1200 কোটি বছর আগে। সাম্প্রতিক হিসাবে 13 বিলিয়ন বা 1300 কোটি বছর আগে। আর ওই গ্যালাক্সির ভেতরের পদার্থ থেকে একে একে গড়ে উঠেছিল নক্ষত্র ও গ্রহগুলো। ওপরের বিবরণ থেকে বেশ কিছু প্রশ্ন জাগে মনে। গ্রহ থেকে সুপার ক্লাস্টারের মতো এইসব কাঠামো গড়ে উঠল কিভাবে? এরা কবে গড়ে উঠল? মহাকাশে এরা কিভাবে বিন্যস্ত? ভবিষ্যতে এইসব কাঠামোর এবং মহাবিশ্বের ভাগে কি ঘটবে? এইসব প্রশ্নগুলোর এবং তার সঙ্গে সম্পর্কিত বেশ কিছুর উত্তর খুঁজে পেয়েছে আধুনিক কসমোলজি। এসব দেখে মনে হয় প্রথম গ্যালাক্সিটা গড়ে উঠেছিল প্রায় 13 বিলিয়ন বা 1300 কোটি বছর আগে। আর ওই গ্যালাক্সির ভেতরের পদার্থ থেকে একে একে গড়ে উঠেছিল নক্ষত্র ও গ্রহগুলো। বিভিন্ন গ্যালাক্সি একত্রিত হয়ে পারস্পরিক মহাকর্ষীয় আকর্ষণের অধীনে আসার পর সম্ভবত গড়ে উঠেছিল ক্লাস্টার ও সুপার ক্লাস্টারগুলোর মতো বড় বড় কাঠামোগুলো। বিজ্ঞানীরা বহু বছর ধরে মহাবিশ্ব নিয়ে গবেষণা করছেন। তারা গ্রহ, নক্ষত্র এবং নক্ষত্র গুচ্ছ পর্যবেক্ষণ করে চলেছেন। তারা মহাবিশ্বের আকার খুঁজে বের করতে চান। এর উত্তর এখনও তাদের ধারণার বাইরে, কিন্তু তারা জানেন যে এটি এখনও বাড়ন্ত অবস্থায় রয়েছে। আমরা আসলে জানি না যে মহাবিশ্ব কত বড়। অনেকে বলেন মহাবিশ্বের বয়স প্রায় 13.8 বিলিয়ন বছর বলে মনে হয়। প্রাচীনতম নক্ষত্রের বয়স এবং মহাবিশ্বের প্রসারের হার পরিমাপ করে বিজ্ঞানীরা এই সমীকরণটি দিয়েছেন। তারা গ্যালাক্সি থেকে আলোতে যে ডপলার শিফট হয় তা পর্যবেক্ষণ করে দেখতে পান যে গ্যালাক্সিগুলো পৃথিবীর কাছ থেকে এবং একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। অদূর ভবিষ্যতে ছায়াপথগুলো এত দূরে থাকবে যে পৃথিবী থেকে তাদের আলো দেখা যাবে না। অন্যভাবে বলতে গেলে একসময় পদার্থ, শক্তি এবং মহাবিশ্বের সমস্ত কিছু এখনকার চেয়ে বেশি আঁটসাঁট ছিল। তার আগে কাছাকাছি ছিল, এখন দূরে চলে যাচ্ছে। পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের আয়তন কত? আসলে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব কত বড় তা কেউ জানে না। 13.7 বিলিয়ন বছর আগের মহাবিস্ফোরণ থেকে এখন পর্যন্ত মহাবিশ্ব বেরিয়ে চলেছে। এটি এত বড় যে জ্যোতির্বিদরা এর পরিমাপ করেন আলোকবর্ষে। বলে রাখা ভালো, এক আলোকবর্ষ মানে 9.5 ট্রিলিয়ন কিলোমিটার বা 6 ট্রিলিয়ন মাইল। আর মহাবিশ্বের বস্তুগুলোর দূরত্ব কোটি কোটি আলোকবর্ষ। পৃথিবী হতে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের শেষ প্রান্তের মুভিং দূরত্ব যে কোনো দিকে প্রায় 14.26 গুণিতক 10⁹ পারসেক বা 46.5 গুণিতক 10⁻18 আলোকবর্ষ বা 4.40 গুণিতক 10⁻26 মিটার। অর্থাৎ পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব হল 28.5 গুণিতক 10⁹ পারসেক ব্যাস বিশিষ্ট গোলক। মহাবিশ্বের স্থানকে মোটামুটি মসৃণ ধরে নিলে কোমুভিং আয়তন পাওয়া যায় 1.22 গুণিতক 10⁴ গিগাপারসেক। প্রিয় দর্শক, আসলে এতক্ষণ ধরে আমরা যেসব সংখ্যা, মহাসংখ্যার আলোকে মহাবিশ্বের আয়তন বোঝার চেষ্টা করেছি তা কেবল বৈজ্ঞানিক বিষয়কে বোঝার জন্য কিছু গাণিতিক সংখ্যা মাত্র। বাস্তবে এখনো পর্যন্ত মানুষের পক্ষে এইসব সংখ্যা ভিত্তিক বিশালতার হিসাব বোঝা বা কল্পনা করা সম্ভব হয়নি। ফলে একটি মহাবিশ্বের আকার, আয়তন কত বিশাল তা মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়।